চলেন সবাই মিলে জোরসে একটা স্লোগান দেই। ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। কোথায় গেল তোমাদের দিল্লি না ঢাকা স্লোগান? কোথায় গেল তোমাদের গোলামি না আজাদি স্লোগান? 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রাম জেলার ফুলমারী উপজেলার অনন্তপুর সীমান্তে একটা হত্যাকাণ্ড ঘটেছিল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে একটা কিশোরী নিহত হয়, যার নাম ছিল ফেলানি। কাঁটাতারের যে বেড়া, সেই বেড়ায় ঝুলেছিল তার লাশ প্রায় 4 ঘন্টার মতো। এটা নিয়ে সারা বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়। পুরো দায়টা বাংলাদেশ আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। কেন? কারণ ফেলানিকে ভারতবর্ষ হত্যা করেছে, বিএসএফ হত্যা করেছে। এই দায় নাকি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের। 2011 সালের ঘটনা, পার হয়ে গেছে 1 যুগেরও বেশি সময়। আচ্ছা, ফেলানিকে কেন হত্যা করা হয়েছিল? এই প্রশ্নটা কি আপনারা কখনো করেছেন? ফেলানিকে বিএসএফ গুলি করেছিল, ফেলানি হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, ফেলানির লাশ কাঁটাতারে ঝুলেছিল। কিন্তু ফেলানিকে হত্যা কেন করা হয়েছিল, এই প্রশ্নটা কখনো আপনারা করেছেন? কেউ জানতে চেয়েছেন ফেলানি কেন হত্যাকাণ্ডের শিকার হলো? চান নাই, কারণ আপনারা সব সময় সামনে যেটা ঘটে সেটাই দেখতে চান। এই ঘটনার পেছনে যদি কোনো কিছু থেকে থাকে সেটা আপনারা জানতে চান না, দেখতে চান না, বুঝতে চান না, শুনতেও চান না। এইটা আপনাদের স্বভাবগত বৈশিষ্ট্য, বিশেষ করে বাঙালির। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারি গ্রামের দরিদ্র কৃষক দিনমজুর নুরুল ইসলামের মেয়ে ফেলানি। নুরুল ইসলাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে চলে যায়। পেটের তাগিদে, ক্ষুধার তাগিদে সে বাংলাদেশে তার জীবিকা নির্বাহ করতে অক্ষম ছিল, যার কারণে সে ওই সীমান্ত ব্যবহার করে ভারতবর্ষে চলে যায়। পরবর্তীতে ফেলানির বিয়ে ঠিক হয় বাংলাদেশে। ফেলানির বিয়ে উপলক্ষে ফেলানির পিতা এবং ফেলানি সীমান্তের কাঁটাতারের উপর দিয়ে মই ব্যবহার করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। বিএসএফ সেটা দেখে ফেলে এবং গুলি করে, যার কারণে ফেলানি হত্যাকাণ্ডের শিকার হয়। এমনকি ফেলানির পিতা নুরুল ইসলাম সীমান্তে চোরাচালানের সাথে সম্পৃক্ত ছিল, অর্থাৎ ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য সে সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করাতো। বাংলাদেশে তার লোকজন ছিল, তারা সেটা বাংলাদেশে বিক্রি করে ফেলানির পিতাকে পয়সা দিত। এই ঘটনা আপনারা জানেন? কখনো জানতে চেয়েছেন? চান নাই, উল্টো দোষ দেওয়া হয়েছে বিএসএফকে, দোষ দেওয়া হয়েছে শেখ হাসিনাকে, দোষ দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে, যে আওয়ামী লীগ শাসনকালে থাকা অবস্থায় কেন ফেলানি হত্যাকাণ্ড ঘটলো। কিন্তু ফেলানির পিতা যে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে গেল, সেখানে গিয়ে আবার চোরাচালানের ব্যবসা করলো, সেটা আপনারা কখনো জানতে চান নাই, সেটা আপনারা কখনো সামনে আনতে চেষ্টাও করেন নাই। বাংলাদেশের সুশীল বুদ্ধি, বাংলাদেশের গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, বিশেষ করে জামাত এবং বিএনপি এবং বামেরা এই ফেলানি হত্যাকাণ্ড নিয়ে এমন কোনো জঘন্য মিথ্যাচার নাই যেটা করে নাই। ওকে ফাইন, ফেলানি হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, এটা আওয়ামী লীগের দায়, এটা বিএসএফ এর দায়, এটা ভারতের দায়, এটা শেখ হাসিনার দায়, সব ঠিক আছে। কিন্তু গতকাল ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে দুজনকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। কেন হত্যা করেছে জানেন? তারাও সীমান্তে অপকর্মের সাথে সম্পৃক্ত ছিল, তারা সীমান্তে চোরাচালানের সাথে সম্পৃক্ত ছিল। এইটা বাংলাদেশের গণমাধ্যমে আসবে না, আসবে না তো। কারণ এখন তো বাংলাদেশের গণমাধ্যমের প্রিয় পাত্র আমাদের পরাধীনমন্ত্রী জনাব তারেক রহমান ক্ষমতার মসনদে তুলতুলে জায়গায় অধিষ্ঠিত হয়ে বসে আছে। এখন তো মিডিয়া সেগুলা বলবে না। মিডিয়া সবসময় শেখ হাসিনার ভুল ধরতে ব্যস্ত ছিল, মিডিয়া সবসময় আওয়ামী লীগের ভুল ধরতে ব্যস্ত ছিল। মিডিয়া জামাত, ডান বাম, এনসিপি এদের ভুল কখনো চোখে দেখবে না, কারণ মিডিয়া দালাল, প্রথম সারির দালাল। আজকে যেই সব সাংবাদিককে জেলে আটকে রাখা হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের শাসনামলে তারা আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিল, তাদেরকে মিথ্যা মামলায়, ভুয়া হত্যা মামলায় গ্রেফতার করে রাখা হয়েছে। শাকিল, ফারজানা রূপা, সাংবাদিক দম্পতি, শাহরিয়ার কবির, ওনাদের মতো ব্যক্তিদেরকে জেলে আটকে রাখা হয়েছে। এগুলার পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটবে না। জনাব তারেক রহমান, আপনি কি বাংলার মসনদে চিরকালের জন্য স্থায়ী হয়েছেন? অন্যায় তো। এখন এনসিপির দালালগুলা স্লোগান দেবে না, ছাত্র দলের দালালগুলা স্লোগান দেবে না,
ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। এখন যাও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে, সেখানে গিয়ে স্লোগান দাও, সেভেন সিস্টার্স দখল করব। সেখানে গিয়ে বলো পশ্চিমবঙ্গ দখল করব 4 দিনের মাথায়। সেখানে গিয়ে ইমানি জোশ দেখাও, সেখানে গিয়ে জিহাদি জোশ দেখাও, সেখানে গিয়ে স্লোগান দাও নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যাও না, স্লোগান দাও, দেখি তোমাদের কত বড় বুকের পাঠা। সীমান্তে 2 জনকে হত্যা করা হয়েছে, এই নিয়ে বর্তমান সরকারের কোনো ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট মহলের কারো কথা শুনেছেন? কেউ কোনো মন্তব্য করেছে? কেউ কোনো বক্তব্য দিয়েছে? দেয়নি, দেবে না। কারণ ভারত বিরোধিতা করা হয় শুধুমাত্র বাংলাদেশে ধর্মীয় অনুভূতির ব্যবসা করার জন্য। বাংলাদেশ ইসলামিস্ট যারা আছে, রেডিকালিস্ট যারা, জঙ্গি জিহাদি মানসিকতার, এদের ভোটগুলাকে ব্যালট বাক্সে ভরার জন্যই মূলত এই ধর্মীয় কার্ডটা খেলা হয়। বিজেপিকে আপনারা উগ্রবাদী সংগঠন বলেন, বিজেপিকে আপনারা বলেন ধর্মীয় রাজনীতি করে, হিন্দুত্ববাদ নিয়ে রাজনীতি করে। আপনারা আবার বলেন ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা উল্লেখিত আছে, তারা কেন ধর্মীয় রাজনীতি করবে? বাংলাদেশের সংবিধানে তো ধর্মনিরপেক্ষতা আছে, আছে না? বাংলাদেশ স্বাধীন হয়েছে 4টা নীতির উপর ভিত্তি করে: ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। এই 4টা বাংলাদেশের সংবিধানে আছে। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা থাকার পরেও বাংলাদেশকে তোমরা চাও ইসলামী শরিয়া আইনের মাধ্যমে পরিচালিত করতে, বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হোক, ইসলামের আইন প্রতিষ্ঠা হোক, সেটা তোমরা চাও। অথচ বাংলাদেশ ধর্মনিরপেক্ষ। কিন্তু ভারত যখন, বিজেপি যখন ধর্মীয় রাজনীতি করে, তখন তোমাদের চেতনার দণ্ড এমন 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 করে, তখন তোমাদের ধর্মীয় অনুভূতি একদম এমন 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 করে, তখন তোমাদের সেকুলারিজমের কথা মনে পড়ে যখন ভারতে বিজেপি ধর্মীয় রাজনীতি করে। আর যখন তোমরা বাংলাদেশে বসে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বসে, যে রাষ্ট্র স্বাধীন হয়েছে ধর্মনিরপেক্ষতার উপর ভিত্তি করে, তখন তোমাদের সেকুলারিজমের কথা মাথায় থাকে না। জামাতের আমির বলতেছে পশ্চিমবঙ্গে মুসলিমদের নির্যাতন হয় কিনা সেটা আমরা খতিয়ে দেখবার চেষ্টা করব। একাধিক জঙ্গি জিহাদি মৌলবাদী এই মাদ্রাসার পায়ু যোদ্ধারা ভারতকে হুমকি দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে, দখল করবে। ক্ষেত্র বিশেষে দেখলাম বিএনপির বিভিন্ন নেতাকর্মীরাও হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে। ভারতে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার যদি সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন চালায়, বাংলাদেশেও সেটা চলবে হিন্দু ধর্মাবলম্বীদের উপর। কি চমৎকার, কত বড় দ্বিচারিতা এদের মধ্যে! আপনারা জাস্ট চিন্তা করেন। ক্ষমতা এমন একটা জিনিস, এটাকে উত্তপ্ত করার মতো ভাবতে হবে। বাংলাদেশের ক্ষমতা একটা উত্তপ্ত করার মতো। শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর ইউনূস রাষ্ট্র ক্ষমতায় বসলো, তারেক রহমান সবকিছু সমঝোতার মাধ্যমে বাংলাদেশে আসলেন। এসেই তিনি ভেবেছেন ক্ষমতার চেয়ারে যেভাবেই হোক তাকে বসতে হবে। আসলেন, বসলেন। এরপর যখন বুঝলেন এটা উত্তপ্ত একটা কড়াই, এখানে বসলে পশ্চাৎ দেশ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে যদি আমি এই ক্ষমতার তাপটাকে নিয়ন্ত্রণ করতে না পারি। জনাব তারেক রহমান এই তাপকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই, তিনি সার্বিকভাবে ব্যর্থ হয়েছেন। এখন আমি নিশ্চিতভাবে বলতে পারি, জনাব তারেক রহমান যখন তার বইয়ের বুকে মাথা রেখে ঘুমায়, তার বইয়ের কুলে মাথা রেখে ঘুমায় রাত্রিবেলা, তখন সে নিঃসন্দেহে স্বপ্ন দেখে একজন মহিলা 70 ঊর্ধ্ব, সেই মহিলা কিভাবে এই দানবীয় রাষ্ট্রকে পরিচালনা করেছেন, সেই মহিলা কিভাবে এই অসংখ্য দৈত্য দানবকে বোতলবন্দি করে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে তিনি কিভাবে একক হাতে সামাল দিয়েছেন, বাংলাদেশটাকে কিভাবে তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যমায়ের দেশে রূপান্তর করেছেন, বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সামরিক খাত, নারী ক্ষমতায়ন থেকে শুরু করে সংখ্যালঘুদের জন্য বিভিন্ন ধরনের বন্দোবস্ত করা, বিভিন্ন ভাতার ব্যবস্থা করা, বিধবা ভাতা, অসংখ্য, মানে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর, গৃহায়ন প্রকল্প, যে যাদের বসবাসের জন্য জায়গা ছিল না, জমি ছিল না, বাস্তুহীন, গৃহহীন, তাদেরকে ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া। কি করেন নাই? বঙ্গবন্ধুর কন্যা আপনাদের জন্য কি করেন নাই? বিনিময়ে আপনারা কি দিয়েছেন? তাকে অসম্মানিত করে তার অন্তর্বাস নিয়ে আপনারা হাসি তামাশা করেছেন, ঠাট্টা করেছেন। তাকে হত্যা করতে না পেরে সেটার ক্ষোভ আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। আপনারা গণমাধ্যমে বলেছেন শেখ হাসিনাকে হত্যা করাই ছিল আপনাদের একমাত্র লক্ষ্য। এখন চালান রাষ্ট্র। আমি আজকে এই ভিডিওতে বলে গেলাম বাংলাদেশে এমন দিন আসছে, দ্রুত তারেক রহমান শেখ হাসিনাকে ফোন করে মাফ চাইবেন। তিনি বলবেন আসেন আমরা একসাথে মিলে দেশ পরিচালনা করি। কারণ তারেক রহমানের বাবার সাধনায় এই রাষ্ট্র পরিচালনা করবেন। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যেভাবে ধ্বংসের দিকে আগাচ্ছে, বাংলাদেশের রিজার্ভ কত এখন আমি জানি না,
আপনারা জেনে থাকলে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। এই রাষ্ট্র পরিচালনা করা, রাষ্ট্রের না আছে আইন শৃঙ্খলা, রাষ্ট্রের না আছে কোনো সিস্টেম, রাষ্ট্রের আমলাতন্ত্র দুর্নীতিগ্রস্ত, রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর ভেঙে পড়েছে, আবার তার মধ্যে মরার উপর খাড়ার ঘা মার্কিন বাণিজ্য চুক্তি, জ্বালানি সংকট, হামের টিকার অভাবে প্রতিদিন অসংখ্য শিশু মৃত্যুবরণ করতেছে। সবকিছু মিলিয়ে ভাই, আমি আবারও বলতেছি, তারেক রহমান খুব শীঘ্রই বঙ্গবন্ধু কন্যার সাথে কথা বলবে, কথা বলবে যে আসেন, দেশে আসেন, আপনার উপর থেকে সব অবৈধ রায় আমরা প্রত্যাহার করে নেব, আমরা রাষ্ট্রটা একসাথে মিলে পরিচালনা করি। এছাড়া জনাব রহমানের আর কোনো পথ বাকি নাই। যেভাবে আগুন নিয়ে খেলতেছেন, একদিকে ভারত, অন্যদিকে চীন, তার উপর মার্কিন যুক্তরাষ্ট্র, এই তিনটা বৈশ্বিক ক্ষমতাকে ব্যালেন্স করার সক্ষমতা 10 পাস প্রধানমন্ত্রীর মধ্যে নাই। এইটা খোদ 10 পাস প্রধানমন্ত্রী নিজেও জানে। সুতরাং দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আজাদি না গোলামি, আজাদি আজাদি, এইসব স্লোগান না দিয়ে আপাতত স্লোগান দেন, ওই দিল্লিও না ঢাকাও না, ইসলামাবাদ ইসলামাবাদ, দিল্লিও না ঢাকাও না, করাচি করাচি, এই ধরনের স্লোগান দেন। তাহলে বাংলাদেশের মানুষ বুঝবে যে আপনারা সত্যিকার অর্থে কি ধারণ করেন। এই আড়ালে আবডালে লুকিয়ে থেকে গুপ্ত হয়ে যে রাজনীতি করার প্রবণতা, এখান থেকে বের হয়ে আসেন জনাব তারেক রহমান। কোনো হুমকি নয়, কোনো ধামকি নয়, শুধুমাত্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াই আমাদের কাজ। আমরা সেটা করছি, বাকি সিদ্ধান্ত নেবে বর্তমান সরকার, সরকারের প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ।